চতুর্দশ শতাব্দী শুনলেই আমাদের কি মনে হয়? হয়তো ধুলোমাখা ইতিহাসের পাতা, তাই না? কিন্তু আসলে এটা ছিল একটা ৯৯ যুগান্তকারী পরিবর্তনের সময়, যখন যুদ্ধ, মহামারী আর বিদ্রোহের মতো বড় বড় ঘটনা সাহিত্যকে একটা একদম নতুন রূপ দিচ্ছিল। চলুন আজ আমরা দেখব কিভাবে সেই চরম বিশৃঙ্খলা থেকেই একটা নতুন ভাষা আর সাহিত্যের জন্ম হয়েছিল। তো যখন একটা গোটা সমাজের ভিত্তিই নড়ে যায় তখন কি হয়? এই প্রশ্নটাই ছিল চতুর্দশ শতাব্দীর একদম কেন্দ্রবিন্দুতে। এটা ছিল এক ভয়ঙ্কর সংকট আর বৈপ্লবিক পরিবর্তনের যুগ, যখন পুরনো সবকিছু ভেঙে চুরে নতুন কিছুর জন্ম হচ্ছিল। আচ্ছা, চতুর্দশ শতাব্দীকে আমরা একটা ক্রুসিবল বা বলা যায় অগ্নি পরীক্ষার সাথে তুলনা করতে পারি। মানে এমন একটা জায়গা যেখানে প্রচণ্ড সব শক্তি মিলেমিশে পুরনো মধ্যযুগীয় ব্যবস্থাকে একেবারে গলিয়ে দিয়ে একটা নতুন সমাজ আর সংস্কৃতির জন্ম দিচ্ছিল। ব্যাপারটা এমন না যে এই বিশাল পরিবর্তনটা কোনো একটা কারণে ঘটেছিল, না, এর পেছনে ছিল আসলে তিনটি বড় ঐতিহাসিক সংকট। আর মজা ব্যাপার হলো এগুলো কিন্তু একে অপরের সাথে জড়িত ছিল, আর সব মেলে পুরনো বিশ্বকে একদম ভেঙে চুরে দিয়েছিল। চলুন তাহলে এক এক করে দেখি কি ছিল সেগুলো। তাহলে এই পরিবর্তনের পেছনের তিনটি শক্তি কি ছিল, চলুন দেখে নেওয়া যাক। এই তিনটাই ছিল সেই সময়ের প্রধান উত্থান পতন। প্রথমটা হল শতবর্ষব্যাপী যুদ্ধ। ফ্রান্সের সাথে এই লম্বা সময় ধরে চলা যুদ্ধ ইংরেজদের মধ্যে একটা নতুন জাতীয়তাবোধ জাগিয়ে তোলে। ভাবুন একবার, ফরাসিরা যখন শত্রু, তখন তাদের ভাষাও তো গুরুত্ব হারাবে, তাই না? আর ঠিক এই সুযোগেই সাধারণ মানুষের ভাষা ইংরেজি আস্তে আস্তে সামনে আসতে শুরু করল। এরপর আসলো ব্ল্যাক ডেথ, এক কথায় এক ভয়ঙ্কর মহামারী। এটা ইংল্যান্ডের মোট জনসংখ্যার ভাবা যায় প্রায় ১/৩ শেষ করে দিয়েছিল। এত বিশাল সংখ্যক মানুষের মৃত্যু সমাজে যে কি পরিমাণ অর্থনৈতিক আর সামাজিক বিশৃঙ্খলা তৈরি করতে পারে তা কল্পনা করাও কঠিন। তো এত মানুষ মারা যাওয়ার ফলে কি হলো? শ্রমিকের অভাব দেখা দিল, আর এর ফলে পুরনো যে সামন্ততান্ত্রিক ব্যবস্থা ছিল সেটা একদম ভেঙে পড়ল। যারা বেঁচে ছিল সেই কৃষকরা হঠাৎ করে অনেক ক্ষমতা পেয়ে গেল, তারা বেশি মজুরির জন্য দর কষাকষি করার সুযোগ পেল। আর এই যে সামাজিক অস্থিরতা, এর প্রভাব কিন্তু সরাসরি সাহিত্যেও এসে পড়ল। লেখকরা তখন আর ওই স্বপ্নময় বীরত্বের গল্প লিখছিলেন না, বরং সমাজের বাস্তব সমস্যা, অবিচার, এগুলো নিয়ে লিখতে শুরু করলেন। আর ৩ নম্বর বড় পরিবর্তনটা ছিল ধর্মীয়। গির্জার যে বিশাল আধ্যাত্মিক আর প্রাতিষ্ঠানিক ক্ষমতা ছিল, সেটার বিরুদ্ধে মানুষের মনে প্রশ্ন জাগতে শুরু করল। সাধারণ মানুষ গির্জার দুর্নীতি নিয়ে কথা বলতে শুরু করল, তাদের মনে সন্দেহ তৈরি হল। আর এই পুরো আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ছিলেন একজন মানুষ, জন উইকলিফ। তার সবচেয়ে বিপ্লবী কাজটা কি ছিল জানেন? তিনি বাইবেলকে সাধারণ মানুষের জন্য ইংরেজিতে অনুবাদ করে ফেললেন। এর আগে পর্যন্ত বাইবেল ছিল শুধু ল্যাটিন ভাষায়, যেটা শুধু শিক্ষিত অভিজাতরাই পড়তে পারত। উইকলিফের এই অনুবাদের ফলে ধর্মগ্রন্থ চলে আসলো সাধারণ মানুষের হাতে, আর এটাই তাদের গির্জার ক্ষমতাকে প্রশ্ন করার সাহস জুগিয়েছিল। তাহলে বুঝতেই পারছেন, যুদ্ধ, মহামারী আর ধর্মীয় অস্থিরতা, এই তিনটা শক্তি মিলে শুধু সমাজকে না, ভাষাকেও একেবারে বদলে দিচ্ছিল। বলা যায় এই বিশৃঙ্খলার আগুন থেকেই একটা জাতির নতুন ভাষা জন্ম নিচ্ছিল। দেখুন, ব্যাপারটা কি ছিল? একদিকে ফরাসি ছিল রাজদরবারের ভাষা, আর ল্যাটিন ছিল গির্জার। কিন্তু ওই যে শতবর্ষব্যাপী যুদ্ধ, তার ফলে ফরাসি হয়ে গেল শত্রুর ভাষা। আর ঠিক তখনই ইংরেজি সাধারণ মানুষের ভাষাটা হয়ে উঠল ক্ষমতা, শাসন আর সাহিত্যের ভাষা। এখন প্রশ্ন হল, কোন ইংরেজি? কারণ তখন তো অনেক উপভাষা ছিল। তো এই নতুন ইংরেজি ভাষার কেন্দ্র হয়ে উঠল লন্ডন। কেন? কারণ লন্ডন ছিল ব্যবসা, রাজনীতি আর সংস্কৃতির কেন্দ্র। তাই সেখানকার উপভাষাটাই ধীরে ধীরে সাহিত্যিক স্ট্যান্ডার্ড বা আদর্শ হিসেবে সবাই মেনে নিতে শুরু করে। চসারের মতো বড় বড় লেখকরাও এই ভাষাতেই লিখতেন, আর সেটাই কিন্তু আধুনিক ইংরেজির ভিত্তি তৈরি করে দিয়েছিল। তো এই নতুন স্ট্যান্ডার্ড ইংরেজি ভাষা ব্যবহার করে কারা লিখছিলেন, কারা তাদের এই পরিবর্তনশীল সময়টাকে সাহিত্যে ধরে রাখছিলেন, চলুন সেই নতুন যুগের কণ্ঠস্বরদের সাথে পরিচিত হওয়া যাক। একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হল,
মধ্যযুগের বেশিরভাগ লেখালেখি কিন্তু ছিল বেনামি, মানে কে লিখেছেন তা জানা যেত না। কিন্তু এই সময়টাতে এসে লেখকরা নিজেদের নামে পরিচিত হতে শুরু করলেন। এর আগে ধারণাটা ছিল যে লেখক আসলে ঈশ্বরের একজন সেবক, আর তার লেখাটা হল ঐশ্বরিক অনুপ্রেরণার প্রকাশ, কোনো ব্যক্তিগত সৃষ্টি নয়। তাই এই যে স্বতন্ত্র লেখক বা ইন্ডিভিজুয়াল অথরের ধারণা, এটাই ছিল একদম নতুন। আর এর সবচেয়ে বড় উদাহরণ অবশ্যই জিওফ্রে চসা। এই যুগে আমরা মূলত ৩ জন প্রধান কবিকে পাই। প্রথমজন জিওফ্রে চসার। তিনি ছিলেন রাজসভার একজন সদস্য, একজন পর্যবেক্ষক, যিনি তার দ্য ক্যান্টারবারি টেলসে সমাজের একটা বাস্তব চিত্র তুলে ধরেছেন। এরপর আছেন উইলিয়াম ল্যাংল্যান্ড। তিনি ছিলেন একজন ক্ষুরঝাড় সামাজিক সমালোচক। তার পিয়ার্স প্লাউম্যান ছিল গির্জার দুর্নীতি আর সামাজিক অবিচারের বিরুদ্ধে এক জোরালো প্রতিবাদ। আর তৃতীয়জন হলেন জন গাওয়ার, একজন নীতিবাদী। তিনি তার কনফেসিও আমান্তেসে নৈতিকতা, পাপ পুণ্য এইসব বিষয় নিয়ে লিখেছেন। মানে একই সময়ের ৩ জন লেখক, কিন্তু তাদের দেখার ভঙ্গি ছিল একদম আলাদা। এবার আসি চসারের মাস্টারপিস দ্য ক্যান্টারবারি টেলসের কথায়। এর মূল আইডিয়াটাই ছিল এক কথায় ব্রিলিয়েন্ট। ভাবুন, ক্যান্টারবারিতে একটা তীর্থযাত্রার গল্প, আর সেই গল্পের ছলে তিনি তার সময়ের সমাজের প্রায় সব স্তরের মানুষকে এক জায়গায় নিয়ে এসেছেন। এটা ছিল ১৪দশ শতাব্দীর সমাজের একটা মাইক্রোকজম, মানে একটা ক্ষুদ্র কিন্তু সম্পূর্ণ প্রতিচ্ছবি। তার চরিত্রগুলোর দিকে একবার তাকান। একদিকে যেমন আছেন আদর্শবান নাইট, যিনি পুরনো সামন্ত ব্যবস্থার প্রতীক, তেমনি আছেন রাজসভার আদব কায়দা নকল করা প্রায়োরেস। আবার আছেন একদম অমার্জিত সাধারণ মানুষ, যেমন মিলার। আর তার পাশেই আছেন সত্যিকারের ধার্মিক পার্সন, মানে সম্ভ্রান্ত থেকে শুরু করে সাধারণ মানুষ, দুর্নীতিগ্রস্ত থেকে সৎ। চসার যেন সব ধরনের মানুষের একটা জীবন্ত ছবি এঁকেছেন। যেমন ধরুন পার্সন চরিত্রটার কথা। চসার তার বর্ণনায় বলছেন তিনি ছিলেন পবিত্র চিন্তায় ধনী। এই একটা লাইনই কিন্তু অনেক কিছু বলে দেয়। একদিকে যখন তিনি সমাজের অনেক ব্যঙ্গাত্মক চরিত্র আঁকছেন, তার পাশেই একজন সত্যিকারের ভালো মানুষকে তুলে ধরছেন। এটা দেখায় যে চসার শুধু সমাজের দুর্নীতি বা ভণ্ডামি নিয়েই মাথা ঘামাননি, তিনি ভালো গুণগুলোরও কদর করতেন। তার দৃষ্টিভঙ্গিটা ছিল খুবই ভারসাম্যপূর্ণ। তো এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করলাম, এরপর প্রশ্ন আসতেই পারে যে এই যে একটা বিশৃঙ্খল কিন্তু ভীষণ সৃজনশীল সময়, এটা আখির এত গুরুত্বপূর্ণ কেন? চলুন এর আসল প্রভাবটা কী ছিল সেটা একটু দেখে নেওয়া যাক। দেখুন, মূল বিষয়টা হল ১৪দশ শতাব্দীর এই যে বিশৃঙ্খলা, এর ভেতর থেকে যে সাহিত্য জন্ম নিয়েছিল, সেটা শুধু মধ্যযুগের শেষ ঘোষণা করেনি, বরং এটা ইংরেজি রেনেসা আর আধুনিক সাহিত্যের জন্য পুরো ভিত্তিটা তৈরি করে দিয়েছিল। বলা যায় এটাই ছিল আধুনিক ইংরেজি সাহিত্যের সেই প্রথম ধাপ, যা পরে শেক্সপিয়ার আর মিল্টনের মতো লেখকদের জন্য পথ খুলে দিয়েছিল। আর শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। ইতিহাস থেকে যদি আমরা একটা জিনিসও শিখি, সেটা হলো সংকট থেকেই নতুন সৃষ্টির জন্ম হয়। তাহলে ভাবার বিষয় হলো আমাদের নিজেদের এই যে উত্তাল সময়, এই সময়টা ভবিষ্যতের জন্য কোন গল্পগুলোকে অনুপ্রাণিত করবে। আমাদের সময় লেখকরা কি পারবেন চসারের মতো করে সমাজের সংকট আর পরিবর্তনগুলোকে সাহসের সাথে সাহিত্যে ধরে রাখতে?